রেকি স্পর্শ চিকিৎসা শুধুমাত্র সফট টাচের মাধ্যমে উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি সাইড এফেক্টস, সেটা তো ফিজিওথেরাপিও তো তাই। না জেনে কিলিয়ান ফটোগ্রাফি বেদের ওই চ্যাপ্টারটাকে প্রুফ করে ফেলেছে। তাহলে মানুষ আর ডাক্তারের কাছে যাবে কেন? সবাই তো আপনার কাছে আসবে। আমাদের রেকি কি স্ট্রেস সারায়? রেকি করে তাকে কিন্তু কোমা থেকে ব্যাক করানো যায়। রিয়েলি? আমার মাথায় হাত হয়ে গেল একদম। এসব শুনে, বাপরে বাপ। নমস্কার সৌমিত্র, আপনাদের সঙ্গে আজকে একটা খুব অদ্ভুত বলবো না, অনেকের কৌতূহল বা কিউরিওসিটি, রেকি ব্যাপারটা কি? রেকি ইটস আ কাইন্ড অফ ট্রিটমেন্ট অর হোয়াট, সব কিছু আজকে জানবো। আমাদের সঙ্গে আছেন ট্রেডিশনাল রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড ফাউন্ডার যাজ্ঞ সেনী মিত্র। ওয়েলকাম টু দ্য পডকাস্ট অ্যান্ড মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মের হয়ে আপনাকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। নমস্কার। আজকে অনেক কিছু জানার ইচ্ছে রইল আমার কেন, অনেকে মানে ক্যামেরার ওপারে যারা আছে, যারা দেখে। ফার্স্ট অফ অল টেল মি, হোয়াট ইজ রেকি? রেকি স্পর্শ চিকিৎসা শুধুমাত্র সফট টাচের মাধ্যমে উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি সাইড এফেক্টস, বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, তার নাম রেকি। সেটা তো ফিজিওথেরাপিও তো তাই। না, ফিজিওথেরাপির মধ্যে একটা পার্টিকুলার অংশ ধরে টানাটানি, মোড়ামুড়ি অনেক কিছু থাকে। সাপোজ যিনি কোমায় রয়েছেন, যিনি প্যারালাইজড আরে রয়েছেন। আপনি তো একদম সোজা কোমায় চলে গেলেন, একটু একটু আস্তে আস্তে যান। হ্যাঁ, যাবো। সর্বনাশ, আমি তো ভয় পেয়ে গেলাম। প্রশ্নটা তো ওরকম গেছে, কি করবো বলুন। তো সেই রকম মানুষকে কিন্তু ফিজিওথেরাপি করে কিছু করতে পারা যাবে না। সেই জায়গায় রেকি করে তাকে কিন্তু কোমা থেকে ব্যাক করানো যায়। রিয়েলি? হ্যাঁ, তার কারণ আমরা কসমিক এনার্জি নিয়ে কাজ করছি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যেটাকে জ্যাপানিজরা রেকি বলছে। ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যেটাকে জাপানিজ ভাষায় রেকি বলা হচ্ছে। মানে অরিজিনটা হচ্ছে জাপান, মানে এটা অরিজিন প্র্যাকটিক্যালি বুদ্ধিজম। ডক্টর মিকাও উশুই একজন জাপানিজ রিসার্চার, যিনি এটাকে রিসার্চের মাধ্যমে রিইনভেন্ট করেছেন বলা যায়, এবং নিজের ভাষায় নাম রেখেছেন রেকি। REI, রে মিন্স ইউনিভার্সাল, KIK মিন্স লাইফ ফোর্স এনার্জি, মহাজাগতিক প্রাণ শক্তি। সো দিস কসমিক এনার্জি যেটা, হ্যাঁ, কসমিক এনার্জি, যেটা বৈজ্ঞানিক পরিভাষায় যেটাকে বলা হচ্ছে কসমিক এনার্জি। সো হাউ ডু ইউ মানে গেইন দ্যাট কনফিডেন্স অর পাওয়ার? এখানে কোনো গেইনের ব্যাপার নেই। আমাদের সিস্টেমের মধ্যে যে চক্রাস বলা হয়, বা যেগুলো পরবর্তীকালে যে কিলিয়ান ফটোগ্রাফি দিয়ে আমাদের ছবি তোলা গেছে। কি দিয়ে? কিলিয়ান ফটোগ্রাফি একটা স্কুইট বলে একটা নতুন ক্যামেরা, যে ক্যামেরাতে আপনি এই যে বসে আছেন, আমাদের এই যে টেলিকাস্ট হচ্ছে যে ক্যামেরা, এরকমটা না। আমার শরীরের চারদিকে 7 লেয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, +-14 ইঞ্চেস। আমরা এরকম 7টা বালুনের মধ্যে রয়েছি। আমার মাথায় হাত হয়ে গেল একদম। এসব শুনে, বাপরে বাপ। আপনারও মাথায় হাত দেওয়ানো যায়। না নিশ্চয়ই, এ কি জানি না, যেটা তো এই মারাত্মক ব্যাপার। একটা ম্যাগনেট না থাকলে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, আর সেই ম্যাগনেটসগুলোর ছবি তুলছে এই কিলিয়ান ফটোগ্রাফি, ম্যাগনেটস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। আর এইটা দেখা যাচ্ছে আবার বেদেতে, অথর্বা বেদের একটা চ্যাপ্টারে বলছে আমাদের শরীরে ডিফারেন্ট চক্রাস আছে। হিউম্যান বডি স্কেচ করে সেই সময়ের মানুষরা মানে এঁকে গেছেন কোথায় কোথায় চক্রাসগুলো আছে, তার কি কালার, তার কি মানে তারা আমাদের সূক্ষ্ম দেহ তৈরি করছে 1 থেকে 1.5 হাত সমান। না জেনে কিলিয়ান ফটোগ্রাফি বেদের ওই চ্যাপ্টারটাকে প্রুফ করে ফেলেছে। মাঝামাঝি আছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, চিকিৎসাবিদ্যা। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই দুটোর মাঝামাঝি যে আছে, তোমরা দেখো ওই জায়গাগুলোয় কী আছে। ওরা হিউম্যান বডি স্কেচ করে চক্রাস এঁকেছে, এরা এখানে ম্যাগনেটস বলছে। সেটা দেখতে গিয়ে দেখা গেল এখানে আছে আমাদের মেন এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো, পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, প্যাঙ্ক্রিয়াস, গোনাড, স্যাক্রাল, এই গ্ল্যান্ডসগুলো। এই গ্ল্যান্ডসগুলোর একটা ম্যাগনেটিজম ক্যাপাসিটি আছে। জীবনে এইসব প্রশ্ন করবেন না আমাকে, এরপরে আমি মানে মাথা থেকে বেরিয়ে যাবে। আমি ইম্পসিবল। ওরে বাপরে বাপ, মানে এটা তো ম্যাসিভ সায়েন্স।
অ্যান্ড এমব্রায়ো থেকে শুরু একদম। এবং মানে Inception, যখন মানে- গ্ল্যান্ড তৈরি হচ্ছে তখনই আমাদের এই ম্যাগনেটিজম ক্যাপাসিটি তৈরি হচ্ছে। এবার ম্যাগনেট মানেই তো তার একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকছে। তো ওই ম্যাগনেটগুলো আমাদের যে মুহূর্তে ওই পোল্যারিটিটা নষ্ট হয়ে যায়, আমরা কসমিক এনার্জিকে আর রিসিভ করতে পারি না। আপনার মধ্যেও ম্যাগনেট আছে কিন্তু। একদম। আপনার ম্যাগনেটগুলো এখন পোল্যারিটিতে নেই। জাস্ট দুদিনের ওয়ার্কশপে আপনি যদি রেকি শেখেন, আপনার ম্যাগনেটগুলোকে আমি জাস্ট পোল্যারিটিতে নিয়ে আসবো। আর যে মুহূর্তে পোল্যারিটিতে নিয়ে আসবো, তখন আপনি কিন্তু এনভায়রনমেন্ট থেকে এই কসমিক এনার্জিকে নিজের শরীরে নিতে পারবেন এবং সেটা আপনার হাত অবধি এনে ফেলতে পারছেন। হাত অবধি যখন এসে যাচ্ছে, আপনার যেখানে ব্যথা করছে, দাঁত ব্যথা করছে, আমি এমনি দেখুন নেচার আমাদের এটা শিখিয়েই দিয়েছে হাতটা কী করে প্লেস করতে হয়। দাঁত ব্যথা করলে এই যে হাতটা রাখেন, আপনার কি তাতে দাঁত ব্যথাটা কমে? বলুন, দাঁত ব্যথাটা সারে না। একটা বাচ্চা কানে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই কী হয়েছে তোর কানে, কান ব্যথা করছে? এটা তো কমন, এটা নেচার শিখিয়েছে। এই হাতের এই প্লেসমেন্টটাই রেকিতে করতে হয়, যেটা আমরা জন্ম থেকে করে অভ্যস্ত। আমাদের তো কান টেনে দিত মা বাবারা, তাতে ওটা কানের একটা ব্যথা খুব ভালো কমে যেত। এক্সারসাইজ। বা কান ধরে যে শাস্তি দিত, ওটা খুব ভালো এক্সারসাইজ, ব্রেনের Seriously? ডেভেলপমেন্ট হয় এতে। শুনে রাখুন। তো সেটা একটু অন্য টপিকে, কিন্তু এই যে ব্যাপারটা, এই যে আমার মধ্যে দিয়ে যখন আমার হাতে এনার্জি চলে আসছে, এনভায়রনমেন্টের এনার্জি আসছে, উই আর নাথিং বাট এ চ্যানেল। আপনি যে প্রশ্নটা করেছিলেন আমাদের মধ্যে পাওয়ার কি করে জেনারেট হচ্ছে, আমরা কোনো পাওয়ার জেনারেটই করছি না, উই আর নাথিং বাট এ চ্যানেল। আমাদের এই গ্ল্যান্ডগুলো, পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, এই কসমিক এনার্জি আমার শরীরে ঢুকে হাতে আসছে। এবার আমি দাঁত ব্যথা করছে, হাতটা দাঁতে রাখছি, আমার দাঁত ব্যথা সারছে। আপনি সকালবেলা উঠে দেখলেন আপনার প্রোগ্রাম আছে, সকালবেলা ঠান্ডা ফান্ডা লাগিয়ে সকালবেলা গলা দিয়ে সর্বনাশ দুটো হয়। আওয়াজ বেরোচ্ছে, কি হবে? সর্বনাশ হয়। সর্বনাশ হয়। আপনার যদি রেকি জানা থাকে, আপনি গলায় 15 মিনিট এটা হাত রেখে প্লিজ আমাকে থাকলে, শেখাবেন। শিওর শেখাবো। একদম, কি please বলেন, না আমাকে শিখে শেখাও। উপায় আছে আমার? মানে এটা তো ওনাকে শেখাতে পারা মানে আমার কাছে একটা পুরো লটারি পাওয়া। এই না না না, সেরকম না, বাট যাই হোক। তো এইটা মিনিট 10-15 করে নিলে আপনার মানে একদম নর্মাল ভয়েস। ইজ ইট আকুপাংচার অর আকুপ্রেশার, এর মধ্যে তফাৎ কি? আকুপাংচারে তো পেইনফুল, প্রথম কথা জিনিসটা ভীষণভাবে জানতে হবে, এক্স্যাক্ট পয়েন্টটা লোকেট করতে হবে, কোন জায়গায় আপনার ইট কোন ওয়ার্কস, আই nerve এর বিলিভ উপর- ইট হ্যাঁ, ওয়ার্কস। হ্যাঁ, এবং সেখানে একটা ছুঁচ ফোটানোর মতন কঠিন ব্যাপার। আকুপ্রেশারের ক্ষেত্রে এক্স্যাক্ট এই জায়গাটাকে এতটা প্রেশার দিলে তবে গিয়ে কাজ হবে, এবং সামহাও পেইনফুল। আমি নিজের ওপর করিয়ে দেখেছি, সামহাও পেইনফুল। কিন্তু রেকি হচ্ছে জাস্ট ফেদার টাচ, একদম মানে রিল্যাক্সেশন, পুরো নিজেকে নিজের শরীরে নিজে টাচ করে নিজের ওপর ওটা কি রেকি করা রেগুলার যায়। বেসিসে করালে বেটার, না যখন হ্যাঁ, প্রয়োজন অবশ্যই তখন? রেগুলারিটিটা মেনটেন করলে পার্মানেন্টলি কিওর হওয়া সম্ভব। সাপোজ আমি এমন পেশেন্ট পেয়েছি 775 সুগার নিয়ে এসছে আমার কাছে। তার আগে 2 মাস কিন্তু তিনি হসপিটালাইজ ছিলেন, তাতেও তো সুগার আনকন্ট্রোলড। সেই জায়গায় রেকি শিখলেন এবং আমাদের প্রফেশনাল হিলাররা তাকে বাড়িতে গিয়ে ট্রিটমেন্টও দিয়েছিলেন। উইদিন 4 মান্থস ওনার কিন্তু নর্মাল আসলো, এবং তারপরে কিন্তু সুগারটা নর্মালি ছিল। এবং মানে আমাদের মেঘদূত প্ল্যাটফর্মের মেন জায়গা যেটা সল্টলেকে আমাদের একজন আমার পেশেন্ট ছিলেন, মানে উনি আমার জীবনের ফার্স্ট পেশেন্ট প্র্যাকটিক্যালি। উনিও এরকম 500-500 থাকতো, সেইখান থেকে উনি টোটাল ইনসুলিন, টোটাল মেডিকেশন বাদ চলে গেছিলো ওনার 2000 সালে। 97-এর ডিসেম্বর থেকে 2000 অবধি ট্রিটমেন্ট করেছিলাম। 2000 সালের পরে উনি 2012-তে আমার একটা এরকম লাইভ টেলিকাস্টের মধ্যে ফোন করে বললেন, আমি লিগালি বলতে পারি সুগার সারে। লিগালি বলতে পারেন মানে? বলছে কেন? 12 বছর কোনো লোককে খুঁজে পাওয়া না গেলে যদি তাকে মৃত ঘোষণা করা হয়। লাস্ট 12 ইয়ার্স আমি কোনো রকম ডায়াবেটিসের ওষুধ খাইনি, রেগুলার আমার ব্লাড টেস্ট হয়েছে এবং কোনোটাতেই আমার নর্মাল রেঞ্জ ক্রস করেনি। সো আমি বলতেই পারি আমার শরীরে ডায়াবেটিসের খোঁজ চলেছে, পাওয়া যায়নি, তাই সে মৃত। বাবা, তো কাজেই একটু সময় লাগে, রেগুলার প্র্যাকটিস করতে হয় এবং নিজেই নিজের রোগ সারানো যায়। আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা 2 ঘন্টা অনুষ্ঠান করে একটা লং জার্নি করে বাড়ি ফিরে
তার পরের দিন যদি একটা কেউ আমাকে দলাই মলাই করে একটা ম্যাসাজ করে দেয়, সেটা আমার কাছে মানে একটা মারাত্মক ব্যাপার। আই গেট আ লট অফ রিলিফ। বাট এখন আপনি বলছেন যে রেকি ব্যাপারটা অনেকটাই রিলিফ দেয় বা সারিয়ে দেয়। বয়স তো হচ্ছে, নিশ্চয়ই। আর কাজেই ওই হাড়গোড় মাসলস এগুলো একটু ওয়্যার অ্যান্ড টেয়ার হয়েছে, চেষ্টা করি ফিট থাকার। হ্যাঁ, এনার্জি লেভেলটাকে ব্যালেন্স করবে, ইমিউনিটি লেভেলটাকে ব্যালেন্স করবে। সেক্ষেত্রে আপনি নিজে শিখে নিজেরটা নিজে ইনস্ট্যান্ট যখনই দরকার তখনই যেমন করে নিতে পারছেন, তেমনি আমাদের ফোন করলে আমরা হিলার পাঠিয়ে দিতে সেলফ পারি। ট্রিটমেন্ট ইজ সেলফ পসিবল? ট্রিটমেন্টটাই আমি শেখাই মেনলি। আচ্ছা। সেলফ নিজে কী করে করবেন, ফ্যামিলি মেম্বারদের কী করে হেল্প করবেন। আপনি মানে কেউ যদি প্রফেশনালি করতে চান, বাইরের পরিবারের বাইরের কারোকে কী করে করবেন। অনেক সিনিয়র সিটিজেন আছে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, তারা এখানে বসে শুধু দুশ্চিন্তা করা ছাড়া কোনো কাজ নেই, কিন্তু তাদের হাতে যদি এরকম একটা ক্ষমতা থাকে। আপনাদের বলে রাখছি, এই মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি ওনার সার্ভিসেস, অ্যাডভাইস সব কিছু পাবেন। সো কিপ ইন টাচ উইথ মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম। এবং বিশেষ করে আবদার কার্ড আমাদের একটা শুরু হয়েছে, বেশ কিছুদিন হলো এবং ভীষণ জনপ্রিয় হয়েছে। ইটস স্পেশালি ফর সিনিয়র সিটিজেন্স। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কেউ আমাদেরকে বলেন বাড়িতে তিনি হিলার প্রোভাইড করবেন, আমি প্রফেশনাল হিলার বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে আসবেন। যেমন ধরুন সৌমিত্রদার গায়ে গতরে যেদিন ব্যথা, সেদিন কি আর নিজের করতে ভালো লাগছে, সেদিন আমাদের থেকে চাইলেন, আমি হিলার পাঠিয়ে দিলাম, সে গিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে আসলো। দলাই মলাইও করতে হলো না, মারধরও করতে হলো না, আবার গায়ের ব্যথাটাও চলে গেল, এনার্জি লেভেলটাও একদম পুরো হয়ে গেল। কারণ এটাই তো স্বাভাবিক যে উনি একদিন প্রোগ্রাম করে 3 দিন শুয়ে থাকলে তো চলবে না, রেগুলার আমরা ওনার প্রোগ্রাম চাই। কাজেই একদম যেদিন প্রোগ্রাম থাকবে পরের দিন সকালে হিলার নিয়ে নেবেন, সে গিয়ে ট্রিটমেন্ট করে আসবেন, সমস্তটা ফিট। আপনারাও ঠিক এভাবেই করতে পারেন। আর বিশেষ করে যদি ছেলেমেয়েরা বাইরে থাকে, ডিস্টেন্স রেকিও শেখানো হয়, যে আপনি কি করে কলকাতায় বসে আমেরিকায় ছেলেমেয়েদেরকে ডিস্টেন্স রেকি করবেন। তো সেক্ষেত্রে সেটাও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। সেটাও কিন্তু যদি ওনারা শিখে রাখেন, তাহলে ছেলে মেয়েদের নিয়ে, নাতনিদের নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের এখানে অনেক সিনিয়র সিটিজেন আমার কাছে শিখেছেন, যাদের ছেলেমেয়েরা ফোন করে বলে, বাবা আজকে ভীষণ পেটটা খারাপ, আমার অফিস যেতেই হবে, যাচ্ছি, ঠিক করে দাও। এবার এনারা বসে পড়লেন মা বাবা মিলে, যাতে তার পেট ব্যথা না করে, পেট খারাপ না হয়। আমার নাতি লং ডিস্টেন্সে বাবা। হ্যাঁ, ডিস্টেন্স রেখে এটাও বিজ্ঞানসম্মত, এবং ডিস্টেন্স রেখে ভীষণ হেল্পফুল মানে এই সমস্ত ক্ষেত্রে। এই রেকিকে বাঙালিরা কোন চোখে দেখে? মোটামুটি কি অ্যাকসেপ্টেবল না অল ওভার ইন্ডিয়া? হোয়াট ইজ দ্য বেসিস? বাঙালিরা কি বেশি দেখুন, বিশ্বাস যেহেতু করে? ব্যাপারটা স্পর্শ চিকিৎসা, সেহেতু প্রথমত এটাকে আগেই তো স্পিরিচুয়ালিটির একটা ছাপ মেরে দেওয়াটা অনেক সোজা। তো স্পিরিচুয়ালিজম দিয়ে নিজের রোগ সারানো বাঙালি অ্যাকসেপ্ট করে না। বাঙালির কাছে বিজ্ঞান আগে। তার জন্য আমি 2000 সাল থেকে ইলেকট্রনিক্স মিডিয়াতে আছি। লাইভ দেখেছেন নিশ্চয়ই আপনারা অনেকেই আমাকে লাইভ প্রোগ্রাম করতে। আমি কিন্তু ফ্রম ভেরি বিগিনিং এটাকে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবেই শেখাই এবং সেভাবেই বলি, কারণ এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। যেহেতু বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি বলেই কিন্তু বাঙালির কাছে অ্যাকসেপ্টেন্সটা বেশি। এটা যদি স্পিরিচুয়াল হিলিং বলা হতো, আমার মনে হয়েছে বা দেখেছি যতদিন এটাকে স্পিরিচুয়াল হিলিং হিসাবে মার্কেটিং করে হয়েছে, ততদিন কিন্তু বাঙালি জাগেনি। আমি কিন্তু প্রথম মানে যখনই বিজ্ঞান হিসাবে নিয়ে এসেছি, প্রচুর বাঙালিদের মধ্যে সাড়া পেয়েছি। আমাদের রেকি কি স্ট্রেস সারায়? সারায়। স্ট্রেস, অ্যাংজাইটি টোটালি সারায়, জাস্ট ভ্যানিশ করে দেওয়া যায় একদম। মানে শুধু সারায় তাহলে না। মানুষ আর ডাক্তারের কাছে যাবে কেন? সবাই তো আপনার কাছে আসবে। না, আমরা কখনো মেডিকেল সায়েন্সকে কখনোই আমরা ছোট করছি না। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, তার কী প্রবলেম হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, রেগুলার চেক আপে থাকতে হবে। যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে যদি আমরা উইদাউট মেডিকেশন বা মেডিকেশনের পাশাপাশি রেকি দিয়ে কমিয়ে আনতে পারি, সারিয়ে ফেলতে পারি, কেন নয়? ওয়ান্ডারফুল। মিউজিক, মেডিটেশন, হিউম্যান টাচ,
এইগুলো কি কোনো সম্পর্ক আছে? মানে ব্যাপারটা দেখুন, আমরা মেডিটেশনটাও রেখে আমি যখন শেখাই, আমি পাশাপাশি মেডিটেশনও শেখাই, বা আলাদা করে মেডিটেশনের ক্লাস কেউ করতে চাইলে আমি মেডিটেশনের ক্লাস করাই। আর রেকি হচ্ছে, যেহেতু আপনাকে শরীরের ডিফারেন্ট অর্গানকে ভাগ করে দেওয়া হচ্ছে, এবং সেখানে এক একটা অর্গানের ওপর মিনিমাম 3 মিনিটস করে হাতটা রাখতে হচ্ছে, চোখটা বন্ধ থাকছে। মানুষ যদি চোখ বন্ধ রাখে, আমাদের একটা টাইমার 3 মিনিটটা আপনি বুঝবেন কী করে, বারবার ঘুরে দেখবেন তা তো হয় না। একটা মিউজিক করা আছে, যে মিউজিকটা চালিয়ে দিলে আফটার প্রত্যেক 3 মিনিটস বাদে বাদে একটা করে বেল পড়ে। তো এই বেলটা পড়লে সে হাতটা চেঞ্জ করবে। তো একটা মিউজিকের মধ্যে চোখটা বন্ধ, অটোমেটিক কিছুটা মেডিটেশন হয়ে যায়, মন মিউজিক চললে শান্ত আমি হয়। ঘুমিয়েই পড়ি। কেন ঘুমিয়ে পড়েন? ঘুমিয়ে এক্স্যাক্ট এখানটাই আসছি, যে একটা মিউজিক চলছে, আপনি চোখ বন্ধ করে শুনছেন, আপনার মাইন্ডটা রিল্যাক্স। উত্তেজিত মিউজিক না, মানে উত্তেজনার না মিউজিক না, না, একটু মিউজিকটা তো আমরা সুদিং কাম অ্যান্ড একদম। পিসফুল মিউজিক। তো সেটা যখন, তাহলে আপনার মাইন্ডটা রিল্যাক্স হচ্ছে, Right. অটোমেটিক্যালি স্ট্রেস টেনশন তাতেই কমছে। তাছাড়া রেকি পদ্ধতিতে তো স্ট্রেস টেনশন অবশ্যই কমে। আচ্ছা, জাস্ট কিউরিওসিটি, which is the best position to sleep? Straight, left, right? কোনটা? বা স্টমাকের উপরে, অনেকে স্টমাকের উপরে না, শোয়। অবশ্যই পাশ ফিরে এবং পায়ে বালিশ দিয়ে শোয়াটা হচ্ছে বেস্ট পজিশন। পাশ বালিশ নেই, একদম খাঁটি Any sides? বাঙালিদের শোবার পদ্ধতি যেটা। সাইড লেফটের থেকে রাইট সাইডটা বলা হয় বেটার, কিন্তু সেইটা ওইভাবে মেনটেন করা বোধহয় ঘুমের ঘোরে সম্ভব সেটা কি হয় না। হার্টের পজিশনের জন্য? হ্যাঁ, আমি ওকে ম্যাক্সিমাম একটুখানি- লেফটে শুই, আমিও। কারণ আমার ডগিগুলো বাঁ দিকে থাকে। আচ্ছা, আমার সন্দেশ বাঁদিকে থাকে। ওদের আমার একটু- সন্দেশ হচ্ছে বেড়াল। তাই আমি ওই না জড়ালে, ওই আনটিল আই ফিল দ্যাট ডগ, কেমন একটা মনে হয় যে নেই। এই যে স্পর্শ, হ্যাঁ, এই স্পর্শটার হচ্ছে টাচ। আপনি যে টাচের প্রশ্নটা করেছেন, আপনি ঘুমানোর সময় ওই যে ফার টাচটা পাচ্ছেন, ও আপনাকে একটা রিল্যাক্সেশন দিচ্ছে। আমি যে বিড়ালটাকে গায়ে হাত রেখে ঘুমোচ্ছি, ও ঘুমোচ্ছে, মানে আমি ঠিক যতক্ষণ ঘুমোই ও ততক্ষণ ঘুমায়। সেটা, এই টাচটা সকলের জন্য প্রয়োজন। আর এই টাচটা নিজের হোক বা অন্যের কারো টাচ হোক, সেই টাচটা আমাদের সব থেকে ভালো রিল্যাক্সেশন। আমি এই প্রসঙ্গেই বলছি যে আমার দিনে দুবার, অন্তত দুবার, আমার ছেলেদের যদি না জড়িয়ে ধরি, আমার ঠিক দিনটা সম্পূর্ণ হয় না। বা জাস্ট মানে Touch. জাস্ট টাচ, দেখুন, কেউ I feel হয়তো good and they are কোনো কারণে grown up. কান্নাকাটি করছে, দেখবেন একটা টাচ না না, কিন্তু দে আর তাকে গ্রোন আপ। অনেকটা- একজন প্রায় 40 বছর, একজন প্রায় 30 বছর। আপনার কাছে তো তারা বাচ্চা। হ্যাঁ, কিন্তু ওদের না ছুঁলে না আমার কেমন মনে হয় আমার কমপ্লিট হয়নি। আই লাভ টাচিং দেম। স্পর্শর যে কারণে এক বিশাল গুরুত্ব আছে, যে কারণে আমরাও প্রফেশনাল হিলার যারা, তারা তো ডিস্টেন্স রেখে করতেই পারে, কিন্তু আমি সবসময় প্রেফার করি বাড়িতে গিয়ে মানে টাচ করে ট্রিটমেন্টটা করা। ওই টাচটার ভ্যালুটা অনেক। ফ্যামিলিতে টাচ, ইউর ওয়েদার ইট ইজ ইউর ওয়াইফ, ইউর হাজব্যান্ড, ইউর ডটার, ইউর সান, যেই হোক, একবার ছুঁলে কিন্তু একটা, জানি না, দ্যার ইজ আ লট অফ কমফর্ট, একটা কমফর্ট জোন হয়, একটা কী বলে, ইউ ফিল গুড। এটা কিন্তু খুব দরকার একটা হ্যাঁ, এটা মানুষের। যেমন দরকার, আবার যারা এই মুহূর্তে যাদের সন্তানরা বাড়িতে নেই, আপনি লাকি আপনার সন্তানরা আপনার বাড়িতে রয়েছে, কিন্তু অনেকেরই সন্তান কেউ হস্টেলে রয়েছে, কেউ চাকরি সূত্রে বাইরে রয়েছে, সেখানে তাদের যে ভ্যাকিউমটা তৈরি হচ্ছে, রেকি মেন্টাল হিলিংটা ঠিক সেই পর্যায়ে করে যেখানে তাদের কাছে তারা এই হোল ফিলিংসটা তাদের মধ্যে আসে, তাদের মধ্যে একটা আনন্দ, জাস্ট হ্যাঁ বা আজকে কি সুন্দর মেঘ করেছে, আমার খুব আনন্দ হচ্ছে, এই আনন্দের ফিলিংসটা কিন্তু আজকাল চলে যাচ্ছে। কি সুন্দর আজকে রোদ উঠেছে, আমার খুব আনন্দ হচ্ছে, বাহ
আজকে একটা পাখি কি সুন্দর ডাকছে, এইগুলো কিন্তু না অনেক ছোটোখাটো সুন্দর লাগা, ভালো লাগা, আনন্দ হওয়ার জিনিস আপনার আশপাশে থাকলেও হয়তো দেখতে পান না, কিন্তু রেকি করলে মনটা এতটাই পরিপূর্ণ থাকে, এই আনন্দগুলো কিন্তু ভীষণভাবে খুঁজে পাওয়া যায়। আমার কাছে যারা অ্যাডভান্স কোর্স করার জন্য আসে, হয়তো বেসিক করে গেছে, তার 21 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস বাদে এসছে, তারা প্রথম কথাই বলে অসাধারণ ঘুম হচ্ছে, আর মনটা না কি আনন্দ, কি এটা কি সাইকোলজিক্যাল না? সাইকোলজিক্যাল যদি হয়, ক্ষতি কোথায়? ব্যাপারটাই তো মন। আমাদের মন যদি ভালো থাকে তাহলে রোগ আসতে পারে না। আর মনের দিক থেকে যদি ভালো থাকা যায়, সেটা যেভাবেই হোক না কেন। আর একটা ট্রিটমেন্ট মেথড, কই ওষুধ খেয়ে কেউ তো বলতে পারে না আমার মনটা খুব ভালো আছে, আমার খুব আনন্দ হচ্ছে, সেটাও তো সাইকোলজিক্যাল হতে পারতো, হয় না তো? যে আমি তো একটা ওষুধ খেয়েছি কাজে আমার মনটা কি ভালো আছে, সেটা তো হতে পারে না। বাট রেকি করার পরে কিন্তু মনটা খুব ভালো থাকে। আর যেটা বলছি রোগ, মানে মন ভালো থাকলে রোগ আসতে পারে না, এটাও কিন্তু একটা রিসার্চ। 2000 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যানাউন্স করেছে আমাদের 95% ডিজিজ আর সাইকোসোম্যাটিক, মানসিকতা থেকে আসছে। ওয়াও! কাজেই সেখানে যদি আমাদের পজিটিভ মাইন্ড খুব ভালো মতন অ্যাক্টিভেটেড থাকে, তাহলে আমাদের অনেক ডিজিজ পার্মানেন্ট কিওর হবে। এই প্রসঙ্গেই আমি শুনেছি দ্যাট স্ট্রেস হলে সুগার বাড়ে। হ্যাঁ, এটা কি রাইট? একদম। আসলে আমাদের বা চিন্তা না করলে সুগারটা নর্মাল থাকে? হ্যাঁ, আপনি ছোটবেলার অঙ্ক পরীক্ষায় চলে যান, ছোটবেলায় স্টুডেন্ট অঙ্ক পরীক্ষার দিন, সর্বনাশ, সর্বনাশ। এই যে টেনশনে হেভি টেনশন আমার। কার পেট ব্যথা করতো, কার কেউ খেতে পারতো না, কারো বমি হতো, মানে পেট রিলেটেড প্রবলেম। কারোকে শুনেছেন অঙ্ক পরীক্ষার টেনশনের জন্য পা ব্যথা করছে? শোনেননি? তা আমাদের যে কোনো ধরনের টেনশন আমার সব ব্যথা হতো, আমি বলতে পারবো না। মনে হতো, যাই আর হোক। সেই মনে হওয়াটা থেকেই তো আমাদের টেনশনটা হতো। টেনশনের জন্য গাগুলো তো বমি হতো, পেট ব্যথা করতো, খেতে ইচ্ছে করতো না, বিভিন্ন ধরনের পেটের প্রবলেম হতো। কেন না, আমাদের টেনশন পেটে সিক্রেশনগুলোকে ইমব্যালেন্স করে দেয়, যেগুলো এই ইমব্যালেন্স হয়ে যে টক্সিনটা তৈরি করছে, তার ফলে এই গাগুলোনো, পেট ব্যথা, পেটে গ্যাস অ্যাসিডিটি, এই ধরনের সমস্যা তৈরি হয়। তো প্যানক্রিয়াস তো অবশ্যই পেটের একটা মস্ত বড় অর্গান, সেখানে টেনশন এবং স্ট্রেস হলে যে টক্সিন প্রডিউস হবে, ইমব্যালেন্স সিক্রেশন হবে, আপনার ইনসুলিন প্রপারলি মানে তৈরি হতে পারবে না, তার ফলে আপনার সুগার তো বাড়তেই পারে। তো স্ট্রেস ইজ আ বিগ ফ্যাক্টর। অবশ্যই। আচ্ছা, কয়েকটা রেকিতে এই জায়গাতেই কিন্তু আমরা এগিয়ে আছি। এক তো হচ্ছে ওই পুরনো জমানো টক্সিনগুলো ওয়াশ করছে, নিজের ইনসুলিন নিজে প্রোডাকশন হতে পারছে, আর টেনশন স্ট্রেসটা যেহেতু থাকছে না, লাইফ থেকে জাস্ট ভ্যানিশ করে দেওয়া যাচ্ছে, তাই নতুন টক্সিন তৈরি হতে পারছে না, সব মিলিয়ে রোগটা সারছে। ওয়াও, কত কি শিখছি। আপনারা শিখছেন তো? মাইরি, আমি এসব জানতামই না। যাই হোক, এমনি কিন্তু আমার মনে হয় ইফ ইউ স্টে হ্যাপি, ইফ ইউ কন্ডিশন ইউর মাইন্ড নট টু বি এফেক্টেড বাই নেগেটিভ নিউজ ও ভাইবস, তাহলে এমনি অনেকটা ভালো থাকাই যায়, তাই না? এবার দেখুন, আপনাকে যদি বলা হয় আপনি না একদম টেনশন করবেন না, টেনশন করলে আপনার সুগার বাড়বে, আপনি কি পারবেন? যখন আপনার টেনশনের ঘটনা ঘটবে তখন আপনার ডাবল টেনশন হয়ে যাবে, এই বুঝি আমার সুগার বাড়ছে। যেই শুনি যে টেস্ট করতে হবে তখনই সুগার বেড়ে যায়। হ্যাঁ, তো কাজেই কারোকে এই হ্যাপি থাকো বললে কি কেউ হ্যাপি না, সেটা থাকতে না, পারে? জানি না। হ্যাপি থাকার পরিস্থিতি তৈরি করে না, দিতে দেখুন, আমার একটা যদি আম খেতে ইচ্ছা করে, আমি খাবো না? খাবোই। নিশ্চয়ই খাবেন, তাহলে কেন খাবেন না? আম খেলে সুগার বেড়ে যাবে? এ বাবা, আমার এই বাড়ুক। আমটা খেতে পারছি না, এই দুঃখতে যে আরেকটা কিছু বেড়ে যাবে। সেই তো। রেকি ঠিক এই জায়গাটাই হেল্প করে, আপনি সব খাবেন, সব কিছু করবেন, পাশাপাশি রেকি করবেন, আপনি ভালো। এই জন্য বলি ফলো রেকি। অ্যান্ড এই মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মের ইউটিউবে সমস্ত আমাদের এপিসোডগুলো দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং ইউ উইল গেট এ লট অফ সার্ভিসেস ফ্রম মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম, এমডিপি। হ্যাঁ, জাস্ট আমাদের ইউটিউবে যান, বা আমাদের ওয়েবসাইটে যান, বা ফেসবুক পেজে যান,
আমাদের যা যা সার্ভিস প্রভিশনস আছে আমরা ইট উইল বি অ্যাভেলেবল ফর ইউ। একবার নজর দিন, শুধু জাস্ট গো থ্রু ইট, স্ক্যান থ্রু ইট, কিছু না কিছু আপনার কাজে লাগবেই। দিদি কয়েকটা র্যাপিড ফায়ার করব টুকটাক। ডক্টর আছেন শরীরের জন্য, কিন্তু মন ভালো রাখার দায়িত্ব কার? অবশ্যই নিজের। নিজে কি করে মনটা ভালো রাখবেন সেটা চয়েস করতে হবে আপনাকে। মানে জাস্ট গিভ অ্যান এক্সাম্পল। আপনি রেকি শিখে যদি নিজেকে রেকি দিয়ে সুস্থ রাখতে চান, মনটা ভালো রাখতে চান, ফুরফুরে রাখতে চান, করতে পারেন। রেকি বাদে মেডিটেশন। রাইট। আমার কাছে মেডিটেশনটা খুব বড় ব্যাপার। বিশাল ব্যাপার। আমি রোজ লিখি, লেখার অভ্যেসটা আমার আছে। তো when I write, I don't like any disturbance and that gives me a space. ওটাই একটা মেডিটেশন। ওটাই একটা মেডিটেশন, রাইট। আমি ওটার মধ্যে ঢুকে যাই তো লেখার সময়। প্র্যাকটিক্যালি আপনি যখন গান করেন সেটাও কিন্তু একটা মেডিটেশন, কারণ মারাত্মক। আপনার তখন আশপাশ নিয়ে কিছু কোনো চিন্তাই আমি যখন গাই তখন ধরুন একটা ভাটিয়ালি গাইছি, তখন কিন্তু আমি ওই গঙ্গার ওপরে বা গঙ্গার চরে যে মাঝিটা আছে বা যে মানুষটা আছে, আমি সে হয়ে যাই। এটা কতটা মেডিটেশন হলে এটা হতে পারা আই যায়। হ্যাভ টু বি দ্যাট, আদারওয়াইজ অ্যাকচুয়াল ফিলটা আসবে না। এমনি গান গেয়ে দিলাম, সেটা অনেকেই গায়, কিন্তু আমি চেষ্টা করি ওটার মধ্যে যাবার, ওই পজিশনটাতে, টু লিভ দ্যাট পজিশন। বয়স, মন আর শরীর ভালো রাখার জন্য একটা সাজেশন। মন ভালো রাখা, বয়স, মন এবং শরীর তিনটেকে একসঙ্গে, যদি প্রথম কথা বয়সকে কখনোই বেড়েছে ভাবতে দেওয়া যাবে না, কারণ বয়স বাড়ে না। আর আমরা জোর করে চাপিয়ে দিয়ে এই বয়সে এই বলা যাবে না। প্র্যাকটিক্যালি আজকে একটা বুড়ো শব্দটা নিয়ে শুনছিলাম রাইট। মেঘদূত প্ল্যাটফর্মে। একটা বাচ্চাকেও কিন্তু আমরা বুড়ো বলি, একটা বাচ্চা মেয়ের নামও কিন্তু ডাকনাম বুড়ি, বুড়ি হয়। হ্যাঁ। তো আমরা বয়সটা নিয়ে জাগলিং করাটা বাঙালিদের একটা খেলা। যে আপনি চিন্তা করুন, আবোল তাবোল, আবোল তাবোলের মতন একটা বই কে বলেছে বুড়ো বয়সে পড়া যাবে না? যিনি লিখেছেন তিনি কি বাচ্চা বয়সে লিখেছেন? তা তো না। তো কাজেই এই আবোল তাবোলের চিন্তা ভাবনাটা তো বড় বয়সেই এসেছিল। তো একজন বয়স্ক মানুষ যদি আবোল তাবোল পড়ে মনটা তার ভালো থাকে, ক্ষতি কোথায়? কাজে বয়সকে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। কাজে বয়সকে বাদ দিয়ে যা কিছু করতে হবে, তাহলেই দেখবেন মন ভালো থাকে। অনেকে তো চুল কালো করে ওসব করে, আমি কোনো দিন করিনি, সেলুনেই যাইনি গত 29 বছর বোধ হয়, একবারও না। সিরিয়াস, যা করি নিজেই করি বাড়িতে, এইগুলো যা টুকটাক নিজেই করি। হ্যাঁ, মানে যিনি রং করেন, তিনি যদি নিজেকে রং করে মিররে যখন দেখছেন নিজেকে ইয়াং লাগছে, ক্ষতি কোথায়? দেখ, আমার অখাদ্য লাগে, পুরো মুখটা বুড়ো, মাথাটা কাঁচা কালো, যা খুব বাজে লাগে একটা। এটা কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম। ফলস লাগে, অবশ্যই ভীষণ আপনারা আমাকে ফলো করবেন না, সৌমিত্রদাকে ফলো করবেন, একদম একদম নিজেকে চেঞ্জ করবেন না। লুক হ্যাপি ইন ফ্রন্ট অফ দ্য মিরর এভরি ডে। আফটার ইউ ব্রাশ ইউর টিথ, ওয়াশ ইউর ফেস, look at the mirror and say, I'm the handsomest man or woman, prettiest woman in the world. Very, very simple. তাই তো? একদম নিশ্চয়। I am not the handsomest, but একটা শব্দে আপনি বা একটা সেন্টেন্সে রেকি আসলে কি, এটা একটু যদি বোঝান। রেইকিকে যদি কেউ আপন করে নেয়, রেইকির থেকে জানি পরম প্রিয় বন্ধু আর কেউ হতে পারে। এক সেন্টেন্সে বোঝানো যাবে না, তো তাও হ্যাঁ, পরম প্রিয় বন্ধু। পরম প্রিয় বন্ধু যে কোনো ধরনের সমস্যার সলিউশন করে দিতে পারে রেইকি। আপনার সাথে যোগাযোগ রাখতেই হচ্ছে, আপনারাও বাঙালিয়ানা। বাঙালিদের কাছে বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা পদ্ধতি রেইকি অনেকটাই অ্যাকসেপ্টেন্স। আর বাঙালিদের কাছে স্পর্শের কিন্তু বিশাল গুরুত্ব। স্পর্শ চিকিৎসা এটা বাল্মীকি, মানে আমাদের বেদ সৃষ্টিরও আগে মুনি বশিষ্ঠের সময় এটা আবিষ্কার, প্রথম মুনি বশিষ্ঠ আবিষ্কার করেছিলেন। এবং সেক্ষেত্রে স্পর্শ কিন্তু ফ্যাক্টর। আর স্পর্শ চিকিৎসা সেহেতু এটা বাঙালিদের কাছে ভীষণভাবে অ্যাকসেপ্টেড। ওয়াও। রেকি না ফিজিওথেরাপি? রেকি। আপনি তো বলবেনই। আমি ফিজিওথেরাপিও জানি। আচ্ছা, অবশ্যই আমি আগে ফিজিওথেরাপি শিখেছি, যোগা থেরাপি শিখেছি। বাট ইট ইজ রিলেটেড, রাইট?
একদমই রিলেটেড না। না? না। আমি তো ওই যে জানতাম যেটা ওই জন্য বিকজ কোমায় ইটস চলে টাচ গেছিলাম প্রথমেই। টাচ একজন টাচের ক্যান্সার পেশেন্ট যার প্রচণ্ড পেইন হচ্ছে, ফিজিওথেরাপি সেখানে কি করবে, যোগা থেরাপি দিয়ে আমি কি করব, কিচ্ছু করতে পারছি না, রেকি দিয়ে ইনস্ট্যান্ট পেনটাকে সারানো সম্ভব। কাজে অবশ্যই ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি রেকি। ফিজিওথেরাপি ভুল হলে ক্ষতি হতে পারে, যোগা কেউ ভুল ব্রিদিংয়ে করলে তার ক্ষতি হতে পারে, বাট রেকি ভুল করলেও কোনো ক্ষতি নেই। ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড। হোয়াট ডু ইউ প্রিফার, গরম স্যুপ, ঠান্ডা শরবত নাকি ফুচকা? ফুচকা। মন খুশি হয়ে যায়। একদম। ফুচকার থেকে ভালো কিছু হতেই পারে সিরিয়াসলি না। আমারও মাঝে মাঝে আমি বাড়ি ফেরার সময় বাস থেকে নেমে টুক করে ফুচকাওয়ালাটা আসে, আর 10 টাকার বেশি খাই না, 3টে করে দেয় এখন, আগে 4টে দিত, এখন 3 টাকা করে, আমি 20 3টে টাকার করে খাই। দেয়। আমার না, ওই খান ছয় কাটে খোলো। আমার ওই 3টে গিভস মি দ্য জাস্ট রাইট প্লেজার। তো একদম। 6খানা খেলে না পেট না, ওটা ভর্তি আমার হয়ে ডিনার হয়ে যায়। না আমার না। যাই হোক, আপনারা সবাই আমাদের মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আবদার কার্ডটা আপনি জানেন। হ্যাঁ, আবদার কার্ড সম্বন্ধে আমি আবদার জেনেছি। কার্ড আপনাকে আপনার ইফ ইউর 60 অ্যান্ড প্লাস সিনিয়র সিটিজেন বেসিক্যালি ইউ উইল গেট, মানে বাড়িতে বসে আপনার যা যা আবদার করবেন একজন সিনিয়র সিটিজেন হয়ে আপনি সেটা পাবেন। অ্যান্ড ইট ইজ রিমার্কেবল যে আমাদের আবদার কার্ডটা ভীষণ ভীষণ পপুলার হয়েছে। আপনারা প্লিজ আমাদের আবদার কার্ডটা একবার চেক করবেন অনলাইন, আমাদের মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মের এই ইউটিউবেও পাবেন এবং ফেসবুকেও পাবেন। সো চেক ইট আউট। আপনি যা যা আপনি আবদার করবেন আমরা চেষ্টা করব সেটা প্রোভাইড করার। সো তাহলে রেকির আবদার করতেই পারেন ওনারা। হ্যাঁ, নিশ্চয়ই। রেকি ট্রিটমেন্ট চাই, আবদার করুন। আমরা বাঙালি মানে খেতে তো ভালোবাসি, কোন বাঙালি খেতে ভালোবাসে না? আগে তো একদম। আলোচনা হচ্ছে খাবার। খাবার কিংবা ফেস্টিভ্যাল, এই দুটো নিয়ে আমাদের মেন, বা মোহনবাগান ইস্ট বেঙ্গল। পলিটিক্সটা বাদ দিলাম, একদম আই না, হেট ইট, ওটা আই একদম হেট পছন্দ দ্যাট, করি না। ওই শব্দটাই আমি পছন্দ করি না। যাই হোক, বাঙালি বা মন ভালো রাখার জন্য খাওয়া দাওয়া কোনটা বেটার বা ডেঞ্জারাস, কি মনে হয় আপনার? বাঙালি কিন্তু মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে মাছ, মাংস, ভাত, মানে চাল, নানা রকম যা চাইবেন, রসগোল্লা, দই, সব কিছু ইউ উইল গেট ইট অ্যাট ইয়োর হোম। দ্য ফ্রেশেস্ট প্রোডাক্টস, বিশেষ করে মাংসটা অসাধারণ। বাপির মাংস বলে, কিন্তু বাপির মাংস না, ওটা পাঁঠার মাংস, কিন্তু বাপির দোকানের মাংস, বাট ইটস এক্সেলেন্ট কোয়ালিটি, আপনারা ট্রাই করতে পারেন। আমি কিন্তু রেগুলার আনাই, আর এমনি এমনি বলছি না, এটা ইটস আ ফ্যাক্ট। আমি চিতল মাছের মুইঠা একদম রেডি টু মেক বাড়িতে, চিতল মাছের পেটি ভেজে খাই, আহা হা হা, দারুণ লাগে। আচ্ছা, নানা রকম কাতলার পেটি, আমার যেগুলো ফেভারিট, আড় মাছ, চিংড়ি মাছ, this whole world is there. So starting from ghee to দই to everything, আপনারা যদি চান মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে অর্ডার করতে পারেন। জাস্ট গো থ্রু দ্য লিস্ট অফ আইটেমস অ্যাভেলেবল। প্র্যাকটিক্যালি বাঙালি খাবারের যে তেতো দিয়ে শুরু, একটা ডাল থাকবে, তরকারি থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, লাস্টে চাটনি থাকবে, দই মিষ্টি, এটা মানে একটা কমপ্লিট, মানে আমাদের নিউট্রিশনে যা যা দরকার সব কিছু থাকে কিন্তু বাঙালি খাবারে। আর তার সঙ্গে যদি এই রকম সব বাড়িতে বসে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তবে শুনলেন তো? সো থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কিছু শিখলাম, আরও শেখার বাকি আছে। অবশ্যই। আর এনি অ্যাডভাইস টু ইয়োর অডিয়েন্স? মেঘদূতের সঙ্গে থাকুন, মেঘদূতের কাছে আবদার করতে থাকুন, আর যদি মনে করেন রেকির আবদার করবেন, করে ফেলুন। অবশ্যই সমস্ত আবদার মেঘদূতও যেমন ফুলফিল করবে, তার সঙ্গে আমিও আছি। আমাদের মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মের তরফ থেকে আপনার জন্য সামান্যই বলবো, ইট ডিপেন্ডস অন হোয়াট ইজ সামান্য টু এনিওয়ান,
but we have some products we want to share with you, give you. So I hope you like them. থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আবার ফিরে আসছি সামনের সপ্তাহে উইথ আ ফ্রেশ এপিসোড উইচ উইল গ্র্যাব ইউ। আপনাদের সকলের প্রচণ্ড মানে ইন্টারেস্ট থাকবে। আমরা ইন্টারেস্ট ছাড়া কোনো কাজ করছি না। ওকে, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। আচ্ছা, এটা হলো তুলাই পঞ্জি, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। আর এটা হচ্ছে গ্রিন টি, সমস্ত মেঘদূত ডিজিটালের প্যাকেট করা, সব অ্যাভেলেবল। এটাতে সুন্দর শরীর ভালো থাকা যায়, রোগা হওয়া যায়। এটা ভেরি গুড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি হানি একদম। আর এটাকে অর্গানিক বা ইনঅর্গানিক যাই বলেন, দিস ইজ আ বম ব্লাস্ট। বাঙালির সেরা খাবার রসগোল্লা। থ্যাংক ইউ মেঘদূত প্ল্যাটফর্ম এবং সৌমিত্র দা। এইগুলো ওই ব্যাগটার মধ্যে আমরা রেখে দিচ্ছি, আপনি সাবধানে বাড়ি নিয়ে যাবেন। থ্যাংক ইউ।